আসসালামু আলাইকুম। হাইরে সাউন্ড, আহারে সাউন্ড। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, তো দেখি এই সাইড থেকে। আসসালামু আলাইকুম। আপনারা কি এখন আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে জানান। কারণ হচ্ছে যখন কথা বুঝাইবা তখন একটু সামনে এসে কথা বলা দরকার। ঠিক আছে? আর আমার কথা কি এখন শোনা যাচ্ছে? কমেন্ট গুলো দেখতে পারতেছেন আমি। এখন আসতেছে। নাও সাউন্ড ওকে। আমাদের কথা কি শোনা যায়? জি। আচ্ছা, তো ওকে। শুভ অনেক কষ্ট করছে, আমি শুরুটা তাহলে এবার আমি করি আর কি। ঠিক আছে? তুমি সব জায়গায় শেয়ার করে দিচ্ছ আমাদের যত গ্রুপ আছে এটাতে আসলে যদি আমার কথা শুনতে পারা যায় তাহলে আমি শুরু করতে পারি। প্রথমত হচ্ছে যে এটা আমাদের লাইভ ক্লাসের সিজন 2। কারণ আপনারা জানেন যে এই লাইভ ক্লাস আমরা এর আগেও প্রায় একটি বছর কন্টিনিউ করেছি। আমরা প্রায় 30টির বেশি লাইভ ক্লাস করিয়েছিলাম। সপ্তাহে একটি ক্লাস ছিল সেটা। তো এবার সিজন 2 তে আমরা একটু নতুনত্ব আনার চেষ্টা করছি। সেই নতুনত্বের সাথে আমাদের নতুন টিচার আসছে। গর্বের বিষয় যে টিচার আজকে এখানে আপনাদের সামনে ক্লাস করাচ্ছে সে কখনো স্ক্রিনের ওপারে থেকে আমাদের ভিডিও দেখতো। তো এটা একটা গর্বের বিষয় এবং আসলে আমি এই উদাহরণটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইচ্ছে থাকলে উপায় হয়, এবং সেই ইচ্ছেটা শুভর ছিল এবং সে কারণে আজকে সেই করে। তো আমরা সপ্তাহে 2টা লাইভ ক্লাস করবো, আপনারা জানেন। একটা হচ্ছে রবিবারে আর একটা হচ্ছে বুধবারে 10টা থেকে 11টা পর্যন্ত, বা আর একটু বেশি সময় হতে পারে। আমরা চেষ্টা করবো এটা প্রায় 2 থেকে 3 মাস এটাকে কন্টিনিউ করার জন্য যতটুকু আমরা পারি। তো আপনাদের নিকট প্রথমে অনুরোধ থাকবে আপনারা সবাই শেয়ার করে ফেলেন ক্লাসটা, তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে, আপনি পরে সুন্দর করে দেখতে পারবেন এবং একই সাথে আরো অন্যান্য যারা ফরাসি ভাষা শিখতে চায় তারাও সেই ভিডিওটি দেখতে পারবে। তো শুরু করেছিল, আমি বেচারা কষ্ট করছি সারাদিন, তো আমি একটু হেল্প করি তাকে বিষয়টাতে। আমরা শুরুতে আলোচনা করছি হচ্ছে আলফাবে নিয়ে আর প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। তো আমাদের ফরাসি ভাষা শেখার যে বড় শত্রু সেটা হচ্ছে এই উচ্চারণ। আমরা অন্যান্য ভাষায় দেখতে পাই যে যেরকম লেখা আছে সেরকম ভাবে পড়তে হয়, কিন্তু ফরাসি ভাষায় আপনি লেখা একরকম, উচ্চারণটা একটু ভিন্ন হয়। তো আনফরচুনেটলি আমাদের সেই শত্রুর মোকাবেলা করতে হবে। তো সেই শত্রুর মোকাবেলা আপনার নিজের করতে হবে। আমরা শুধু আপনাকে সে অস্ত্রগুলো দিতে পারবো যে অস্ত্রগুলো নিয়ে আপনি শত্রুর মোকাবেলা করবেন। সাউন্ড ঠিক আছে নাকি চেক করো তো এখন। আলফাবে এবং প্রোনাউন্সিয়েশন। আমরা প্রথমে চলে যাই হচ্ছে আলফাবেতে। দেখো খুব সহজ, একটু যদি ধৈর্য ধরে দেখেন, একাধিকবার দেখেন, তাহলে কিন্তু এত কঠিন হবে না। সাউন্ড কম, এখনো সাউন্ড কম হয় কি বাবা, তো গলা ব্যথা করতেছে। রেডি সাউন্ড কম? সমস্যা। হেডফোন ইউজ করেন স্যার, সে ঠিক আছে। সাউন্ড আচ্ছা, তো আমার মনে হয় যে যারা একটু সাউন্ড কম পাচ্ছে তারা একটু হেডফোন ইউজ করেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। একজন সে কথা বলেছেন। যাই হোক, আলফাবে প্রোনাউন্সিয়েশন। তো আলফাবেতে কয়েকটা বর্ণ আছে যেগুলো একটু কঠিন, কিন্তু বাকিগুলো নরমালি সোজাই, এত কঠিন কিছু না। তো প্রথমে হচ্ছে আ, বে, সে এবং দে। এটাতে তেমন কোনো জটিলতা নাই, আমরা জানি আ, বে এবং সে, দে। কোনো জটিলতা নেই। আ, বে, সে, দে। এভাবে আপনারা মুখস্থ করে ফেলতে পারেন, আ, বে, সে, দে। এরপর আসতেছে হচ্ছে আপনার এফ, জে, আশ। তারপর কি আসতেছে? তারপর আসতেছে হচ্ছে আপনার এটা একটু জটিল, একটু জটিলতা আছে এখানে, আমি একটু লিখে নিই। জটিল, হালকা জটিলতা আছে এখানে, তো এটাকে বারবার দেখতে হবে। তারপর হচ্ছে এফ,
এটা সহজ, এটাতে তেমন কোনো জটিলতা নাই। তারপর জে, ইংরেজিতে এটাকে আমরা জি বলি, কিন্তু না, এখানে উল্টাটা, এটা হবে জে। আর একটা জিনিস আমি বলে রাখি, এই বরিকার জ কিন্তু ফরাসি ভাষায় নাই, বরিকার জ যে এটা সেটা কিন্তু নাই, নরমালি এটা হচ্ছে জ, তো এটা উচ্চারণ ধরতে হবে জে, জে, দেখো। এরপর আসছে হচ্ছে আপনার আশ, দেখো। তাহলে হয়ে গেল আ বে সে দে, ও এফ জে আশ। এরপর আসতে হচ্ছে আপনার ই, এটা হলো ই, ইংরেজির ই না কিন্তু এটা হচ্ছে ই, ই। তারপর আসতে হচ্ছে জি, এটা হচ্ছে জি, জি না, জি। কা এল, দেখো। তাহলে এটা উচ্চারণ হয়ে যাচ্ছে ই, জি, কা এবং এল, ই, জি, কা, এল। তারপর আসতে হচ্ছে আপনার আমাদের সহজ, এগুলো জটিল না, এম এন ও পে, এম এন ও পে, এম এন ও আর হচ্ছে পে, এম এন ও পে। এরপর আসছে হচ্ছে কিউ, এটা একটু জটিল রয়েছে, তো আমি লিখে দিচ্ছি এটা একটু জটিল, তো এটা একটু বারবার দেখতে হবে, কিউ। তারপর আসতে হচ্ছে এর, এর, এটা একটু জটিল, সো এটা বারবার দেখতে হবে আমাদের, কিউ এর। তো যাদের এর বলতে সমস্যা হয় তারা আপাতত র দিয়ে কাজ চালাতে পারেন, এর বলতে পারেন, যত শর্টে বলা যায় এর। তারপর হচ্ছে কিউ এর এস, এটা জটিলতা নাই, এটা খুবই সহজ, এস। তারপর আসছে যে তে, এটাও খুবই সহজ, তে। তো হয়ে গেল এম এন ও পে কিউ আর এস তে। এরপর আসছে আপনার ইউ ভে, ইউ ভে ডব্লিউ, ইউ ভে ডব্লিউ এক্স, দেখো। তাহলে এটা হলো, এটা একটু জটিল, এটা একটু বারবার দেখতে হবে আপনার, ইউ, এটাতে তেমন কোনো জটিলতা নাই, ভে ডব্লিউ, ডব্লিউ, তারপর হচ্ছে এক্স, দেখো। তাহলে হলো ইউ ভে ডব্লিউ এক্স। এরপর আসতে হচ্ছে আমাদের ইগ্রেক, এটা আসলে জটিল না, ইগ্রেক বলতে পারেন, ইগ্রেক, ঠিক আছে। এক্স ইগ্রেক জেড, জেড। এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বরিকার জ বলতে নাই কিছু ফরাসিতে, এটা জ অথবা জ, এখানে এটা হলো জ, জেড, দেখো। তো সবাই আমার সাথে একটু বলুন এক দুইবার, আ বে সে দে, ও এফ জে H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, অথবা Y, Z, বলা। তো এখানে আমরা বর্ণগুলো দেখলাম, উচ্চারণগুলো আমরা দেখলাম, বারবার শোনার সুযোগ রয়েছে। ইউটিউবে অন্যান্য ভিডিও রয়েছে, আপনি জাস্ট আলফাবে লিখবেন ইউটিউবে, আলফাবে en français, তো এখান থেকেও শুনতে পারবেন। যার ইচ্ছা আছে তার উপকরণের অভাব নাই, সত্যি কথা বলতে, আপনারা এটা খুঁজে বের করে দেখবেন। তো এখানে আমরা দেখব যে ভয়েল কোনগুলো, ভয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, সেগুলো কোনগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে হচ্ছে আ, এটা একটা ভয়েল, দেখো। ও, সেটা একটা ভয়েল, ই, সেটা একটা ভয়েল, দেখো, স্বরবর্ণ। ও, এটা একটা ভয়েল, উ, এটা একটি ভয়েল। তো 1 2 3 4 5, 1
2 3 4 5 আর একটা সেমি ভয়েল আছে ফরাসিতে অর্ধেক ভয়েল যেটাকে বলে সেটা হচ্ছে ইগ্রেক দেখো এখন প্রশ্ন আসতে পারে যে ভয়েল জিনিস কি বা ভয়েল দিয়ে কি হবে সেটা একটু পরেই সময় এখন জয়েন করবে এবং সে আপনাদেরকে বোঝাবে এগুলো আসলে ফরাসি ভাষার উচ্চারণের দিক আমাদেরকে বলে দেয় যে কোন দিকে যাবে উচ্চারণটা সেই দিকটা বলে দেয় ভয়েলগুলো তো আমরা একটা খুব সুন্দর নিয়ম বের করেছি উচ্চারণটা অনেকের কাছে জটিল মনে হতে পারে এই উচ্চারণ বাট আমরা আমার চেষ্টা করবো আমাদের খুব সহজ কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং উচ্চারণটা কোনো কঠিনই লাগবে না এই ভিডিওটা একাধিকবার দেখবেন ফরাসি ভাষার যে কোনো শব্দ আপনারা আশা করি 100% শুদ্ধ না হলেও খুব কাছাকাছি চলে যেতে পারবেন যেখানে আপনার কথা মানুষ বুঝে নেবে voilà তো এটা ছিল আলফাবে এখন প্রনাউন্সিয়েশন উচ্চারণের জন্য শুভ সুপ্রভাত হচ্ছে কেমন লাগবে নাকি তুমি এটা দেখো কি কমেন্ট করে কমেন্ট দেখো ওকে ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আমি আবার আপনাদের জয়েন করতেছি তো এখন আমরা দেখব হচ্ছে প্রনাউন্সিয়েশন অ্যালফাবেট আপনারা দেখেছেন এখন আমরা দেখব কিভাবে এই অ্যালফাবেট দিয়ে প্রনাউন্সিয়েশন আপনারা করবেন ওকে তাহলে প্রথমেই আমরা বেছে নিব হচ্ছে স্বরবর্ণ মানে হচ্ছে ভয়েল তো এটার উচ্চারণ ইতিমধ্যেই রাব্বানি ভাইয়ের দ্বারা আপনারা শিখেছেন এটা হচ্ছে ফরাসি ভাষায় আ আ এটা হচ্ছে যেটা হচ্ছে নরমালি বাংলায় কোনো অক্ষর নাই তো এই কারণে আমি ওকার এবং জফলা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব হচ্ছে এটা মানে হচ্ছে ই মানে রস্যিকার অথবা রস্যই এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ইউ ইউ তো এটাকে একটু গাঢ় করে বলার জন্য আমি ওকার এবং রস্যকার দুইটাই দিলাম ইউ ওকে এখন দেখবো যে এই স্বরবর্ণগুলিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এখন হচ্ছে আমাদের বাকি রইল কি কনসোনেন্ট যেগুলিকে ফরাসি ভাষায় বলে কনসোন তো এই ভয়েলের পরে যে আপনার যে কনসোনেন্ট গুলি থাকে সেগুলিকে আপনারা বাংলার ব্যঞ্জন বর্ণের মতো করে মনে করবেন যেমন আমি যদি একটা এখন অক্ষর নিই সেটা হচ্ছে এস এস এটাকে বাংলায় দেখেন তো এটা বাংলায় আপনারা কোন অক্ষরের সাথে মিলাতে পারেন বাংলায় আপনি দন্তাস্বর সাথে মিলাতে পারেন ঠিক আছে অথবা স তো এসের সাথে যদি আমি এখন লাগাই আ এস আ এস হয়ে গেল আপনার দন্ত স আর আছে হচ্ছে আ আমার উচ্চারণ হয়ে গেল সা এস ও হয়ে গেল সো এস ই সি এস ও সো এস ইউ সু voilà ওকে তারপর হচ্ছে আরেকটা যদি এরকম করে আমি অক্ষর নিই এম এম কে আপনারা ব্যঞ্জন বর্ণে বাংলায় কোনটার সাথে মিলাতে পারেন এম কে বাংলায় এম 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 কে বাংলায় মিলানো যায় হচ্ছে ময়ের সাথে তাহলে এম আ উচ্চারণ হয়ে গেল মা এম ও এম ও এম ও উচ্চারণ হয়ে গেল ম এম ই উচ্চারণ হয়ে গেল মি
M O mo, M U mu। একইভাবে আপনারা যদি এখন নেন এল, এল কে বাংলার কোন অক্ষরের সাথে মিলানো যায়? ব্যঞ্জন বর্ণের সাথে। এল কে বাংলার ল এর সাথে মিলানো যায়। এল, এল দেখেন, ল যদি বাদ দেন শুধু যদি এ থাকে তাহলে কিন্তু এল এর কোনো বৈশিষ্ট্য রইল না। তাহলে এল এর এ বাদ দিয়ে আমরা রাখতে পারি কি ল। তাহলে এল আ লা, এল ও লো, এল ই লি, এল ও লো, এল ইউ লু, এল ইউ লু। একইভাবে যদি লেখেন পে, পে, পে এর ব্যঞ্জন বর্ণ কি হয়? পে এর ব্যঞ্জন বর্ণ বাংলার ব্যঞ্জন বর্ণের সাথে যদি মিলান কি হয়? প। তাহলে পে আ পা, পে ও ও, পে ই পি, পে ও ও, পে ইউ টু। তো এখান থেকে আপনারা ইতিমধ্যেই কিন্তু ফরাসি ভাষা অনেক কিছু শিখে গেছেন। দেখবেন যখন আপনারা ফরাসি ভাষার সামনে আগাবেন, আমরা যখন সামনে আগাবো দেখবেন অলরেডি আপনারা এই জিনিসটা, তারপরে এইটা, তারপরে এটা, এগুলি কিন্তু ফরাসি ভাষায় অলরেডি আছে, যেগুলি আপনারা এই যে অলরেডি আপনারা এইগুলি শিখে গেছেন। এগুলি আপনারা ফরাসি ভাষায় যখন আগাবেন তখন বিভিন্ন রূপে একটা আপনার পার্টিসিপাস হিসেবে বা আপনারা দেতেখমিনো হিসেবে এগুলিকে খুঁজে পাবেন। তা আমরা প্রথম ধাপ কি শিখলাম? সেটা হচ্ছে আপনার ভয়েলের সাথে কনসোনেন্টের মিলন করাতে হবে, মানে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে মিলন করাতে হবে। স্বরবর্ণগুলি, ভয়েলগুলিকে উচ্চারণ করতে হবে ফরাসি ভাষার উচ্চারণে আ, ই, আ, ও, ই, ও, ইউ। আর ব্যঞ্জন বর্ণ মানে যেগুলি কনসোনেন্ট সেগুলিকে বাংলার ব্যঞ্জন বর্ণের মতো চিন্তা করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে দ্বিতীয় ধাপ কি? তো দ্বিতীয় ধাপ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপ। ওকে, দ্বিতীয় ধাপ শেখার জন্য আগে একটু গল্প বলবো। আশা করি গল্পটা শুনলে আপনাদের আরো এটা শিখতে, মানে উচ্চারণটা শিখতে আরো বেশি সুবিধা হবে। কেমন গল্প? লাইফের একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা মানুষের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? সেটা কি? তো একজন ব্যক্তি যখন আপনার একটা মনে করেন ভালো একটা পজিশনে যায়, বা একজন মেয়ে যখন 18 বছর প্লাস হয়, তো সবার মা বাবার চিন্তা থাকে কি, মানে মেয়েকে বিয়ে দিতে হবে বা ছেলের বিয়ে করতে হবে। তো ফরাসি ভাষায়ও আমরা এখানে এখন বিয়ের সাথে সামঞ্জস্য করে আমরা প্রনাউন্সিয়েশন করা শিখবো। বিয়েটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিয়ে বাড়ি নিয়ে আলাপ আলোচনা করে এখানে উচ্চারণ শিখব। তো বিয়ে বাড়ির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? বিয়ে বাড়ির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, যেটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর মিলন আমরা করে দিলাম, হাজব্যান্ড ওয়াইফ। তৃতীয় গুরুত্বপূর্ণ কি? তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে বরযাত্রী। বরযাত্রীকে যদি আপনি ঠিকমতো আপ্যায়ন করতে না পারেন তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই সতর্ক এবং আতঙ্ক থাকতে হবে যে বিয়ে কিন্তু ভাঙা যাবে না। তো বরযাত্রী চিনতে হবে। আপনার যদি বিয়ে ভালো মতো আপনার করাতে হয় তাহলে বরযাত্রী চিনতে হবে। তা আমরা এখন দেখব যে ফরাসি ভাষার বরযাত্রী কি কি এবং কিভাবে বরযাত্রীগুলিকে চিনব। ওকে, বরযাত্রী এখন আমরা নিয়ে আসবো বরযাত্রী। ওকে, এই জিনিসগুলি যে লিখলাম এটা হচ্ছে আপনার দুইটা অক্ষর যদি একসাথে হয়, যেমন ও এবং হচ্ছে এর, ও এবং এর যদি একসাথে হয় উচ্চারণ হয় এ। উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় এ। ও জেড একসাথে হইলে উচ্চারণ হয় একার এ। ও তে
একসাথে হইলে উচ্চারণ হয় একার ও accent aigu ও accent aigu ও এর উপরে যদি একটা accent থাকে এরকম সেটার উচ্চারণ হয় একার আ ই একসাথে হইলেও উচ্চারণ হয় একার ওকে তাহলে এইগুলি থাকলে উচ্চারণ হবে একার তাছাড়া ও এর উপরে আরো দুইটা জিনিস দেখতে পান সেটা হচ্ছে accent grave আর হচ্ছে accent circumflex তো এটা হচ্ছে নরমালি একার এ মানে মুখটা বেশি খুলবে না আর এটা হচ্ছে মুখটা খুলে যাবে এ এ এ আর হচ্ছে এ তো এটা যখন বলবেন মনে করেন একটি উদাহরণ এটা হচ্ছে দেখেন আপনারা আমার সাথে উচ্চারণ করেন ব্লে 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 মানে বেশি কিন্তু খুলতেছে না ঠিক আছে কিন্তু যখন আপনি নিচের ওয়ার্ডটা বলতে যাবেন থ্রে 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 আপনার কি একারটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মুখটা আপনার বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্লে আর এটা হচ্ছে থ্রে তো ও এর উপরে যদি accent aigu থাকে তাহলে হবে এ আর accent grave থাকলে এ ঠিক আছে ওকে তো এই অক্ষরগুলি থাকলে উচ্চারণ হবে একার তারপরে চলে যাই যদি en an em অথবা am থাকে উচ্চারণ হয় অ উচ্চারণ হয় কি অ অথবা চন্দ্রবিন্দু অথবা শুধুমাত্র চন্দ্রবিন্দু উচ্চারণ হয় অ ও এবং ই যদি একসাথে থাকে তাহলে হয় হচ্ছে ওয়া তারপরে হচ্ছে আমরা চলে যাব ইএম বা ইএম অথবা আইএন এগুলি থাকলে উচ্চারণ হয় আ ওকে তাহলে ইএন অথবা ইএম অথবা ওইএন অথবা ওইএম অথবা আইএন উচ্চারণ হলে হয় যদি একসাথে থাকে উচ্চারণ হয় উচ্চারণ হয় আ ওকে এরপরে চলে যায় হচ্ছে ওএন অথবা ওএম থাকলে উচ্চারণ হয় ঠিক আছে ওকে ও ইউ যদি একসাথে থাকে তাহলে উচ্চারণ হয় রস্যকার ইউ এবং আ ইউ যদি একসাথে হয় উচ্চারণ হয় ওকার ঠিক আছে ও ইউ উচ্চারণ হয় ইউ মানে রস্যকার আর আ ইউ হচ্ছে ও এটা হচ্ছে ওকার ওকে এরপরে হচ্ছে চলে যাই আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় সেটা হচ্ছে এম ও এন তে যদি একসাথে থাকে তাহলে উচ্চারণ হয় ম তে ই ও এন একসাথে হইলে উচ্চারণ হয় সিউ তে ই ও এন একসাথে হইলে উচ্চারণ হয় সিউ যদি ইএল অথবা ই ডোজেল ও যদি একসাথে হয় তাহলে হয় রস্যিকার অথবা রস্যই উচ্চারণ আর সে আশ একসাথে থাকলে উচ্চারণ হয় তালিব বস ওকে তাহলে আপাতত আমরা এইগুলি দিয়ে করার চেষ্টা করব আরেকটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে যদি ই ও এম একসাথে থাকে তাহলে উচ্চারণ হয় ইয়াম ই ও এন একসাথে থাকলে উচ্চারণ হয় ইয়াম তো এইগুলি হচ্ছে বিয়ে বাড়ির মধ্যে
এগুলি হচ্ছে বিয়ে বাড়ির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পার্সন। তো এগুলির নাম আমরা দিব হচ্ছে বরযাত্রী। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বরযাত্রী। আমরা প্রথমত দেখেছি যে কিভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলাবো, আর এখন আমরা দেখে ফেললাম হচ্ছে বরযাত্রী। এই জিনিসটা যে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে ফরাসি ভাষার উচ্চারণ তার জন্য তত তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে কিভাবে এই বরযাত্রী গুলোকে আপনারা কাজে লাগাবেন। তো আমি যদি একটা এখন শব্দার্থ নেই, ওকে, তো এই শব্দটা আমি মনে করি আমাদের অনেকেরই চেনা পরিচিত। তো চেনা পরিচিত, ঠিক আছে, চকচক করলেই কিন্তু শোনা হয় না। তো একটা জিনিস দেখেই আপনি যদি একবার চিন্তা না করেই যদি আপনি বলে ফেলেন তাহলে মনে করবেন সেটা ভুল হয়েছে। আমরা একটু ধীরে ধীরে নিয়ম অনুযায়ী করব। তো আমাদের হচ্ছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে আমাদের সবার আগে কাজ কি? বরযাত্রী খুঁজে বের করা। তো এখানেও যখন আপনারা একটা শব্দার্থ পাবেন সবার আগে কাজই হবে হচ্ছে আপনাদের বরযাত্রী খুঁজে বের করা। ওকে, আমরা বরযাত্রী খুঁজবো এখন। তো দেখেন ও এন এখন এখানে আছে কি ও এন, এই যে বরযাত্রী ধরা পড়েছে, এই যে বরযাত্রী ধরা পড়েছে হচ্ছে ও এন এর উচ্চারণ এখানে কি? অ। এরপরে দ্বিতীয় বরযাত্রী তে ই ও এন, তে ই ও এন, তে ই ও এন উচ্চারণ হচ্ছে এখানে সিম। তো এই বিয়ে বাড়িতে দুইটা মাত্র বরযাত্রী আছে। ওকে, তো এখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডে প্রথম কাজ হচ্ছে আমাদের বরযাত্রী খুঁজে বের করা। তো বরযাত্রী খোঁজার পর আমরা এই নরমাল একটু আগে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যুগের যে নিয়মটা দেখলাম সেটা ফলো করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? আ। আর এখানে হচ্ছে দুইটা টি আছে, দুইটা টি আমি দুইবার তে আছে, তে তে ব্যঞ্জনবর্ণের কোনটার সাথে মিলে? তে ব্যঞ্জনবর্ণের তে, দেখেন এখানে আছে তে ব্যঞ্জনবর্ণের কোনটার সাথে মিলে? ত এর সাথে। লিখলাম ত। এখন হচ্ছে দুইটা আছে, আমার দুইবার তো লেখার দরকার নেই, দুইটা দিয়ে থাকলে আমি একটাই লিখব। তো এখন ও এন বরযাত্রী, ও এন এর উচ্চারণ হচ্ছে অ। তো অটা আমি শর্টকাটে চন্দ্রবিন্দু লিখে দিলাম, তাহলে উচ্চারণ হয়ে গেল আ। এখানে উচ্চারণ হয়ে গেল আ, এখানে উচ্চারণ হলো ত, আ ত। আর এখানে আছে সিউ, এটা আমাদের উচ্চারণ শেষ। আতনসিউ, আতনসিউ মানে কি? সাবধান, আমরা অনেকে বলি আতাসিউ, না, এটা আতাসিউ উচ্চারণ না, এটার উচ্চারণ কি? আতনসিউ, 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 ঠিক আছে? ওকে, আমাদের একটা উচ্চারণ হয়ে গেল কিন্তু। তাহলে সবার আগে আমাদের কাজ হচ্ছে, সবার আগে আমাদের কাজ হচ্ছে বরযাত্রী খুঁজে বের করা। তো এরকম আমরা আরো দেখব এখন। এই ওয়ার্ডটার মধ্যে বরযাত্রী কে কে আছে? এই ওয়ার্ডটার মধ্যে বরযাত্রী আছে হচ্ছে শুধুমাত্র সিউ, শুধুমাত্র সিউ আছে হচ্ছে বরযাত্রী। আর বাকিটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মিলন। তাহলে পে, পে কে আমরা কি নিব? পে কে আমরা ব্যঞ্জনবর্ণের প, এফ কে আমরা রফলা, এখানে আছে ও, এই যে ও লিখে ফেললাম ওকার। তাহলে পে এফ ও মানে হচ্ছে ফ্রো, ফ্রো অথবা বলতে পারেন প্রো, ফ্রো অথবা প্রো, ফ্রো। এম ব্যঞ্জনবর্ণের ম, এম, আর আছে ও, হয়ে গেল ওকার, তাহলে ফ্রোমো। আর এখানে আছে সিউ, হয়ে গেল ফ্রোমোসিউ। এই তো হয়ে গেল ফ্রোমোসিউ। এরপরে যদি যাই, অনেক বড় একটা শব্দার্থ, অনেক বড়, কিন্তু কথা হচ্ছে এখন বরযাত্রী কে? বরযাত্রী কে কে আছে? বরযাত্রী মাত্র একজন মাত্র ব্যক্তি আছে, এটা তো অনেকে মনে হয় খেয়াল করেন নাই। এই যে কিন্তু বরযাত্রী, মনে রাখতে হবে বিয়ে বাড়িতে
বিয়ে বাড়িতে কি বরযাত্রীতে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও যায়। এখন তাদেরকে আপনি বরযাত্রী থেকে বাদ দিয়ে দিবেন? আতঙ্ক, হ্যাঁ? তাদের বাদ দিলে কিন্তু পরে কিন্তু তাদের যে মা বাবা আছে তারাও কিন্তু রাগ করে পড়ে চলে যাবে, হ্যাঁ? তো তারা কিন্তু আরো বড় বরযাত্রী। তো ওর উপরে আপনার, ওর উপরে যাই থাকুক, ওর উপরে আপনার যাই থাকুক, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, তারা সবাই হচ্ছে বরযাত্রী এবং তাদের উচ্চারণ হবে এ অথবা এ। তো বাদ বাকি সব আমরা সিলেবল বাই সিলেবল এখন বানান করব। দেখুন এস ও সো, একটু আগে কিন্তু দেখছিলাম এস আ সা, এস ও সো, এস ই সি। তো সেই এস ও সো, এল ই লি, দে আ দা, এর ই রি, আর তে এ তে এ তে। তাহলে কি হলো? এস ও সো, এল ই লি, দে আ দা, এর ই রি, তে এ তে। সলিদারিতে, সলিদারিতে। দেখেছেন কিভাবে আপনার এত বড় একটা শব্দ অর্থ সিলেবল বাই সিলেবল বানানো হয়ে গেল। সলিদারিতে, সলিদারিতে, ঠিক আছে? ওকে, আমরা আরো দেখি। সবার আগে কাজ, সবার আগে কি কাজ? সবার আগে কাজ হচ্ছে বরযাত্রী। এখানে আমাদের বরযাত্রী কে কে আছে? এই তো সবচেয়ে বড় বরযাত্রী, ঠিক আছে? এরপরে আর বরযাত্রী কি বলা, আর কিন্তু বরযাত্রী নাই। তাহলে আবার আমরা সিলেবল বাই সিলেবল বানান করব। এটা আছে এফ, এফ এর ব্যঞ্জন বর্ণ কি হবে বাংলার? ফ, আছে একার, তাহলে হয়ে যাবে ফে, এল ই লি, সে ই সি, তে আ তা, সিউ। তাহলে ফেলিসিতাসিউ, ফেলিসিতাসিউ। দেখছেন কত বড় একটা ওয়ার্ড হয়ে গেছে, সিলেবল বাই সিলেবল। ফেলিসিতাসিউ। হ্যাঁ, প্রনোন্সিও মিন হচ্ছে ডিসকাউন্ট। আজকে আমরা নরমালি শব্দার্থ শিখবো না, আজকে হচ্ছে উচ্চারণ। এই কারণে আমি এই শব্দার্থগুলি নরমালি আমি এই শব্দার্থগুলি বলে দিচ্ছি না, ঠিক আছে? ওকে, তাহলে সলিদারিতে ফেলিসিতাসিউ। আরেকটা দেখবো এই নিয়মে। ওকে, এইটার উচ্চারণ কি? এখন যে এটাকে একবার দেখিয়ে বলে ফেলবে এটা কমেন্ট, সে কিন্তু চলে গেছে, সে কিন্তু ডিসকোয়ালিফাইড, খেলা থেকে বাহির। কারণ এখনো মনে রাখতে হবে, যখন আপনি নতুন নতুন ভাষা শিখেন বা আমরা যখন নতুন নতুন ভাষা শিখি, একটা জিনিস কিন্তু একবার দেখলেই সেটা উচ্চারণটা আমাদের বলতে পারার কথা না। যদি বলতে পারেন তার মানে সেটা ভুল। এটা যদি কমেন্ট বলে ফেলেন তাহলে কিন্তু এটা ইংলিশ। আপনার মনে রাখতে হবে কি ফরাসি উচ্চারণ করতেছেন। তাহলে সে ও ফু। আচ্ছা, প্রথমত হচ্ছে বরযাত্রী বের করব। পাহুন প্রথমত হচ্ছে বরযাত্রী। বরযাত্রী হচ্ছে ও এম আর হচ্ছে ও এন তে। তাহলে কি হবে? ক ম, কম, কম, ঠিক আছে? এই যে এম ও এন তে হচ্ছে ম, আর এখানে আছে ক, ও এম এর উচ্চারণ হচ্ছে ওকার চন্দ্রবিন্দু, তাহলে হবে কম, কম। তাহলে কম, এই কারণে আপনারা বলেন কম সভা, ঠিক আছে? এই কম মানে হচ্ছে কিভাবে? কম সভা। ওকে, তো আরো एग्जांपल, যত এক্সারসাইজ করব তত জিনিসটা দেখবেন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আপনাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, উৎসাহের বিষয়। আর যদি ক্লাস ভালো লেগে থাকে, আপনারা প্রায় 500 মানুষ আছেন, যদি শেয়ার করেন তাহলে এটা প্রায় 50,000 মানুষের কাছে পৌঁছে যাবে। সো সেটা আপনাদের উপর থাকলো, এবং এটা একটা সুবিধা আছে শেয়ার করাতে, সেটা আপনার টাইমলাইনেও থেকে যাবে। ওকে, তাহলে এখন আমি আরেকটা শব্দ নিয়েছি। তো এটার উচ্চারণ কি হতে পারে? আমাদের প্রথম কাজ
আমাদের প্রথম কাজ হচ্ছে বরযাত্রী খুঁজে বের করা। তো বরযাত্রী কি কি আছে? বরযাত্রী এখানে ইএম, দেখেন তো এখানে ইএম আছে না? তাহলে ইএম এর উচ্চারণ হচ্ছে আ। ওকে, এরপরে কি? পে ও। পে হচ্ছে প ব্যঞ্জন বর্ণের, আর ও হচ্ছে এখানে আছে ওকার, তাহলে হয়ে গেল পোকারের পো। আচ্ছা শুভ, আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে। হ্যাঁ, আমরা যখন প্রত্যেকটা শব্দই তো একটা বিয়ে বাড়ি আমাদের জন্য একটা, হ্যাঁ। তাই না? যে প্রত্যেকটা শব্দকে আমাদের একটা বিয়ে বাড়ি হিসেবে ধরে নিতে হবে। তো বরযাত্রী তো আমরা দেখছি যে একটা শব্দের মধ্যে অনেকগুলো বরযাত্রী থাকতে পারে। তো আমার বরযাত্রী যে আমি শনাক্ত করব, সেটার কি কোনো সিরিয়াল আছে কিনা? যে আমি কি ডান দিক থেকে শনাক্ত করব নাকি বাম দিক থেকে শনাক্ত করব? আমার মতে এরকম কিছুই না। আমার মতে হচ্ছে আপনি নরমালি বাম দিক থেকে শুরু করতে পারেন, আবার ইচ্ছা হলে ডান দিক থেকেও শুরু করতে পারেন। আলটিমেটলি প্রথম আমার মনে হয় যে বাম দিক থেকে শুরু করাটাই ভালো, সেটা সিকোয়েন্সটা ভালো থাকবে। আচ্ছা, এখানে একটা জটিলতা চলে আসে অনেক সময়। আচ্ছা, ঠিক আছে, অনেক সময় মনে করো যে জটিলতাটা এরকম যে তোমার বরযাত্রী খুঁজতে যে তুমি দুই বরযাত্রী একসাথে পেয়ে যাও। আচ্ছা, ঠিক আছে, দুই বরযাত্রী একসাথে চলে আসে, তখন একটা কনফিউশনে আমরা পড়ে যাই যে আসলে আমরা কার সাথে আমরা সার্ভিসটা দিব আর কি। বেসিক্যালি আমরা তো কি করতেছি, আমরা কিন্তু খাবার দিতেছি, তাই না? ওই যে তোমরা মনে করো যে এখানে আমরা খাবার দিচ্ছি, অনেকটাই খাবার দিচ্ছি। আমার একটা অ্যাডভাইস থাকবে যে সবসময় পিছন থেকে নেওয়া। ওকে, প্রথমে যখন আমরা এটা শনাক্ত করার পরে আমার রিকমেন্ডেশন থাকবে যে আমরা পেছন থেকে নিই। এটা একটা বিশেষ কারণ আছে, কিছু সময় পরে এটা বুঝতে পারবো। ওকে, প্রথমে আমি বরযাত্রীর নিচে আমি দাগ দিব। সিস্টেমটা বুঝেন, মানে আগে জানিয়ম সেকশন সব একটু সাইডে রাখেন। আপনি এভাবে ভাবেন যে এটা আমার একটা বিয়ে বাড়ি, এটাকে আমার সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। তো আগে বরযাত্রীগুলো দেখবো যে কোনটা আমি এখানে খুঁজে পাই। আমি একটা খুঁজে পেলাম, আমি আরেকটা খুঁজে পেলাম। দেখেন ইএম তো এখানে আছে, তারপর আবার আই যে এখানে আছে। এখন আগে থেকে আমি লিখে ফেলবো, ঠিক আছে? আমি প্রিফার করি যে এসএ থেকে। ওকে। এই বরযাত্রী বা এই বিয়ে বাড়িতে দাওয়াত পাই নাই কি? এটা কি বলছি না দাওয়াত না পাওয়ার কথা? এখনো বলিনি। আচ্ছা, এখনই মাত্র আসছে। তো একটা জিনিস লক্ষ্য করেন যে এই টির উচ্চারণ কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে বিয়ে বাড়িতে কেউ না খেয়ে যাবে, এটা কি হয়? আসলে বেসিক্যালি এটিটা হচ্ছে দাওয়াত না পাওয়ার লোক, ঠিক আছে? তার মানে বিনা দাওয়াতে মেহমান। বিনা দাওয়াতে তো তাকে আমরা খাবার দিব না, তাকে আমরা উজ্জ্ব করে রাখবো। এবং ফরাসি ভাষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষের যে অক্ষরটা সেটা হচ্ছে বিনা দাওয়াতি লোক আর কি, ঠিক আছে? তো এটা দাঁড়ালো এটা অ। তো সবসময় মনে রাখতে হবে যে যখনই বরযাত্রী থাকবে তার যে পিছনেরটা এটা অটোমেটিক্যালি এই বরযাত্রীর সাথে ইয়ার হবে, অন্য কারোর সাথে যাবে না, ঠিক আছে? যদি থাকে আর কি, যেমন এখানে নাই সেটা তো নাই, বাট এখানে দেখেন একটা বরযাত্রী আছে এবং পিছনে একটা খাবার দেওয়ার লোক আছে বলা যায় আর কি। তো সে তাদেরকে খাবার দিবে, সে অন্যদেরকে খাবার দিবে না। এই হচ্ছে সিম্পল সিস্টেম আর কি। যেমন ধরুন তাহলে এখানে এটা কি ত হয়ে গেল না? আর POF এটা তো পর, তাহলে কি দাঁড়ালো? প ত। আর এটা হচ্ছে দাওয়াত ছাড়া। তুমি আরেকটা করো, কারণ ওই জিনিসটা আসবে, আমি শিওর আসবে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের গেল আপক্ত। এরকমই এখন আরেকটা ওয়ার্ড দেখি। আচ্ছা, চার্জ চলে যাচ্ছে, চার্জ দিতে হবে। ওকে, এটার উচ্চারণ কি তাহলে? এটা তো দেখলাম, এটার উচ্চারণ কি? এটারও প্রথম কাজ হচ্ছে বরযাত্রী খুঁজে বের করা। তো বরযাত্রী যেটা মানে রিকমেন্ডেশন করছে আমরা সেভাবেই করি। প্রথমত এখানে ও এক আছে, তাহলে ও এক কোথায় আছে? এখানে ও এক থাকলে উচ্চারণ হবে একার। তাহলে এখানে আমরা অলরেডি মার্ক করে ফেললাম, এখানে একটা বরযাত্রী আছে। তাহলে এটাকে সার্চ করবে হচ্ছে এই তে। তাহলে এখানে আছে ত আর এখানে আছে হচ্ছে একার, একসাথে মিলে হয়ে গেল তে। এরপরে যেটা হচ্ছে পে ও এক, একটু আগে দেখেছি প, অথবা এটা আমি পরে যাই, আগে হচ্ছে বরযাত্রী ইএম, আগেরটার মতোই ইএম। ইএম এর উচ্চারণ হচ্ছে আ। ওকে, আর
POR হচ্ছে porte। আগেরটা ছিল হচ্ছে important আর এটা হচ্ছে কি emporter, emporter। আচ্ছা এখন বলুন তো তাহলে এটার উচ্চারণ কি হবে? এটা আর এটার মধ্যে ডিফারেন্ট কি আছে? পখতে পখতে অটোমেটিক আমরা পেয়ে গেছি। এখানে শুধুমাত্র একটি ডিফারেন্স ইএম এবং ওএম। ইএম এর উচ্চারণ ছিল আ, কিন্তু ওএম এর উচ্চারণ হচ্ছে অ। তাহলে বর্জাটি আমরা পেয়ে গেলাম হচ্ছে আগেটার মধ্যে ওএফ এবং এখানে হচ্ছে ওএম। তাহলে তে ও এক হয়ে গেল তে, আর পে ও এক হচ্ছে প, আর ও এম হচ্ছে অ। তাহলে important, emporter আর এটা হচ্ছে emporter। emporter হচ্ছে আপনারা যারা অনেকে রেস্টুরেন্টে কাজ করেন বা রেস্টুরেন্টে কিছু কিনতে যান তখন কিন্তু আমরা বলি à emporter, মানে নিয়ে যাওয়ার জন্য। emporter মানে হচ্ছে কোনো জিনিস বাসায় নিয়ে যাও, emporter। ওকে, তারপরে তাহলে এটার উচ্চারণ কি হবে? আগেটার মধ্যে আমরা অলরেডি এখানে পখতে পেয়ে গেছি, একটা বর্জাত্রী, একটি বর্জাত্রী, আর কিন্তু কোনো বর্জাত্রী নেই। তাহলে এখানে দুইটা পে আছে, দুইটা পে থাকলে আমরা এটাকে একটার মতো করে নিব, সেটা হচ্ছে প। তাহলে নরমাল এখানে হয়ে গেল প্রথমত আ, এখানে পে ও এর পর পে ও এর তে। তাহলে important, emporter, emporter, apporter। আচ্ছা এখানে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে চন্দ্রবিন্দুর অনেক দাম ফরাসি ভাষায়। হ্যাঁ অবশ্যই। একজন শিল্পী রয়েছে, ভারতীয় শিল্পী, যে ফ্রান্সে থাকলে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারত। তিনি অলরেডি অনেক সাকসেসফুল। আমি হিমেশ রেশামিয়ার কথা বলছি, যিনি নাক দিয়ে গান গান, বা কুমার শানু সাহেব। তো তারা দেখা গেছে যদি ফ্রান্সে থাকতো তাহলে আরো উন্নতি করার একটা সুযোগ ছিল। কিন্তু কারণ হচ্ছে এখানে দেখেন আপর্তে আর আম্পর্তে, এই দুইটার মধ্যে একমাত্র ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে চন্দ্রবিন্দু, তাই না? এটা হচ্ছে আম্পর্তে আর একদম নিচেরটা হচ্ছে আপর্তে। তো এটা ভালো করে মাথায় রাখতে হবে যে ফরাসি ভাষায় চন্দ্রবিন্দুর অনেক দাম। ওয়ালা, তো এটা ভালো করে মাথায় রাখতে হবে। কন্টিনিউ। ওকে, ইতিমধ্যে 500-র বেশি মানুষ আমাদের ক্লাস দেখছেন। আসলে আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর, এত ভালো একটি রেসপন্স, এবং আমরা আশা করব যে আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে, সেটা হচ্ছে বড় বিষয়। আর যদি দুটোই হয় তাহলে আপনারা শেয়ারও করবেন আর আপনাদের মতামত অবশ্যই দিবেন। আরে অর্থ বলে দাও। আচ্ছা, তো একজনে কমেন্ট করেছে, তো যারা কমেন্ট করেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যেটা যখন প্রয়োজন আমাদের জানাবেন, আমরা সেই হিসেবে ক্লাসটা আপনাদের জন্য আরো বেশি উপযোগী করে তোলার চেষ্টা করব। তাহলে একজন বলেছেন শব্দ অর্থ দিলে বেশি ভালো হয়, অবশ্যই শব্দ অর্থ দেব। important মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, important মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, emporter মানে হচ্ছে কোনো জিনিস ইম্পোর্ট করা, যেটা আমরা আমদানি করি, ঠিক আছে? emporter, emporter, emporter মানে হচ্ছে কোনো জিনিস বাসায় নিয়ে যাওয়া। যখন আমরা রেস্টুরেন্টে যাই কিছু কিনে বাসায় নিয়ে যাব তখন আমরা বলি emporter। আর apporter, apporter হচ্ছে এই emporter বিপরীত। apporter হচ্ছে বাসা থেকে নিয়ে আসা। দেখবেন অনেক সময় যখন আপনারা প্রিফেকচারে যান তখন আমরা জিজ্ঞেস করতে হয় আমার কি কি ডকুমেন্টস আনতে হবে, qu'est-ce que je dois apporter comme document la prochaine fois। তো আগামীবার আমার কি ধরনের ডকুমেন্টস আনতে হবে, তখন আমরা এই apporter ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা আরো কিছু নিয়ম দেখব এই সাথে। আচ্ছা, এখানে নিশ্চয়ই যারা ভিউয়ার্স আছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে একটা বিয়ে বাড়ি তখনই সুন্দর হবে যখন আমরা সঠিকভাবে বরযাত্রীকে আইডেন্টিফাই করতে পারবো। তো বরযাত্রীকে কিন্তু বারবার আইডেন্টিফাই করতে হবে না, একবার আইডেন্টিফাই করা শিখে গেলে কিন্তু পরবর্তীতে অটোমেটিক্যালি কিন্তু সেটা চলে আসবে। সো এটা একটু ভালো করে মেনশন করতে হবে যে ডান পাশের যেই এই বিয়ে বাড়ির ফর্মুলা তো একটা মানে ফর্মুলা যেটা আমি এলাবোরেট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু মাথায় রাখতে হবে যে যেই উচ্চারণগুলো ডান পাশে আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ যে
আপনার সেগুলো একদম লিখে ফেলতে হবে, ঠিক আছে? আপনি যদি বরযাত্রী আইডেন্টিফাই করতে পারেন, উচ্চারণ কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে? আরো কয়েকটা উদাহরণ নাও এবং বুঝাও জিনিসটাকে। ওকে, এখন আমি কিছু চীনা পরিচিত ওয়ার্ড নিব, যেটা হচ্ছে আপনারা দেখলে আপনাদের মাথায় মনে হবে আচ্ছা এটা আমি চিনি এবং এটার উচ্চারণ আমি জানি, ঠিক আছে? ওকে, তাহলে দেখি সেগুলি কি। ওকে, কে কে এই ওয়ার্ডটাকে চিনেন? আশা করি বাংলাদেশে আমরা যারা কমিউনিটি আছি এই ওয়ার্ডটাকে চিনে না এরকম খুব কম আছে। এটার উচ্চারণ কি দেখি কে কে বলতে পারে। তো এই ওয়ার্ডটি যখন আমরা লাইভ ক্লাস, যখন আর কি অরিজিনাল ক্লাসে আমি জিজ্ঞেস করি, আমি 90% উচ্চারণ পাচ্ছি ওভার ভিলা, ওভার ভিলা। দেখি একজন বলে ফেলে ওভার ভিলা। তো আজকে আমরা বরযাত্রী এবং একটু আগে যে নিয়ম শিখলাম সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আসলে কি এটা ওভার ভিলা নাকি উচ্চারণ, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বরযাত্রী বের করা। তো এখানে আছে ও এক, যেটা উচ্চারণ হচ্ছে একার, আমি আগেই লিখে ফেলি। এবং মজার কাহিনী হয়েছে সাইফ মোহাম্মদ শাহিন ভাই কিন্তু ওভার ভিলাই বলছেন। আসলে হ্যাঁ দেখো বুঝাও, এই যে আরিফ খান ভাইও কিন্তু ওভার ভিলা বলছেন, কিন্তু আসলে এটা ওভার ভিলা না। কারণ হচ্ছে যদি এটা ওভার ভিলা হতো তাহলে তো মানে আপনি সেখানে থাকতেন। আচ্ছা, আমরা একটু আগাই, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এখানে একটা আছে বরযাত্রী, আবারও আপনার এক মানে একার, আর এখানে আছে আ ইউ মানে হচ্ছে ওকার অথবা স্বরেয় ওকার ও। শুভ একটু বলে নেই, ওয়ালিদ খান ভাই সঠিক উত্তর দিয়েছেন, বালরাম রাজ আঙ্কেল সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। এটার উচ্চারণ কি হবে শুভ, তুমি বলে দাও। ওকে, তাহলে আ ইউ হচ্ছে ওকার, এটা দুই ভাবে লেখা যেতে পারে, এরকম অথবা স্বরেয় ওকার। যেহেতু ফরাসি ভাষার বাংলার সাথে নির্দিষ্ট কোনো গ্রামার নেই, এভাবে আপনারা লিখতে পারেন। তো ও, এটা হচ্ছে বে, বের উচ্চারণ বাংলার ব্যঞ্জনবর্ণের সাথে কি হইতে পারে? ব। ও এখ, সেটা হচ্ছে একার, এবং এখানে আবার এর বৈষ্ণবের উচ্চারণও করতে হবে। তো ও এখ যদি কোনো শব্দের লাস্টে থাকে তখন আর এর উচ্চারণ করতে হয় না, কিন্তু ও এখ যদি কোনো শব্দের মাঝখানে থাকে অবশ্যই এর উচ্চারণ করতে হবে। আচ্ছা, বরযাত্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যে নাকি বরযাত্রী প্লাস তার আরেকটা কাজ থাকে, তো সেটা হচ্ছে আমরা বলি গুরুজন। সে কিন্তু যদি বলে যে আজকে বিয়ে এখানে শেষ, কারো কিন্তু ক্ষমতা নাই যে সেটা বিয়ে আটকিয়ে রাখবে। তো একজন ব্যক্তি হচ্ছে বরযাত্রী হইতে পারে, আবার আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে একজন গুরুজন ব্যক্তি। তো ও একটাকে এই একটাকে আপনারা সেই গুরুজন হিসেবে নিতে পারেন, যার নাকি আপনার দুইটা ভূমিকা। যদি সে ওয়ার্ডের মাঝখানে বসে, সে ও একের জন্য একারও বসতেছে, আবার আলাদা তার নিজের ভূমিকাও পালন করতেছে এই বৈষ্ণব দিয়ে, তাহলে ও ব্যাখ ভে ই, ভে ইতে হয়ে গেল হচ্ছে ভি। আর এখানে আমি একটা এল ধরবো, এর বাংলার ব্যঞ্জনবর্ণ হচ্ছে ল, আর ই আছে তার মানে রস্বীকার। ও ব্যাখ ভি লি হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে আছে আমাদের একার, একারটাকে আমি সুন্দর করে লেখার জন্য এইভাবে লিখলাম এ, তাহলে কি উচ্চারণ হয়ে গেল? ও ব্যাখ ভিলিয়ে। আর এখানে একটা এস আছে। ফরাসি ভাষার নরমালি আপনার একটা বড় একটা অংশ যদি লাস্টে কনসোনান্ট থাকে সেটা উচ্চারণ হয় না। আপাতত এটাকে আমরা বিনা দাওয়াতি মেহমান বলে চালিয়ে দেব। তাহলে উচ্চারণ হইল কি? ওবেখ ভিলিয়ে, ওবেখ ভিলিয়ে, ওভার ভিলা না, ওবেখ ভিলিয়ে। voilà ওবেখ ভিলিয়ে। ওকে, très bien। তো আবারও আমি বলতেছি যে দেখেন এই ভিডিও দেখে আপনি একদম ওই আপনারা সবাই নিশ্চয়ই উড়ে যায় বকপক্ষী নাটক দেখেছেন, সেখানে তৈয়ব নামের একটা ক্যারেক্টার ছিল, সে বলছো তুমি তো চাল চালায়া ইয়াতে যাবা। সো এই ভিডিও দেখে আপনারা চাল চালায়া ফরাসি বলে ফেলবেন সেটা কিন্তু না। আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি মূলত যে আপনাকে এক ধরনের নতুন করে মানে ফরাসি ভাষার সাথে পরিচয় করে দেওয়া, একটু সহজভাবে ফরাসি ভাষার সাথে পরিচয় করে দেওয়া, একটু হাস্যরসের মাধ্যমে ফরাসি ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেন আপনার শেখার যেই প্রসেসটা সেটা আনন্দদায়ক হয়,
কষ্টকারক না। তো সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ হাঁটতে হবে আপনাদের। এখন সেই হাঁটার পথ যদি আমরা একটু আনন্দময় করতে পারি বা আনন্দময় করে তুলতে পারি, তাহলে কিন্তু পথের যাত্রাটা কিন্তু ভালো লাগবে। আর যদি মনে করেন যে না খুব বোরিং, তাহলে কিন্তু যাত্রা ভালো তো লাগবেই না, সেই যাত্রা শেষ হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো এটা হচ্ছে মূল বিষয় আমাদের। সো প্রত্যেক ক্লাসেই দেখবেন যে আমরা অনেক ধরনের এরকম ফানি টেকনিক আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটা মাথায় রাখুন, এই 527 জনের উদ্দেশ্যে বলছি যে রাব্বানি ভাই বলেছেন যে উচ্চারণ জানার জন্য একটি ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি ফর্মুলা। আমাদের এই ফর্মুলার নাম কি? বিয়ে বাড়ি ফর্মুলা। তো আরেকটা শব্দ নাও প্রপারলি, আবার একদম কি কি ধাপ মেনটেন করতে হবে সেটা একটু বুঝিয়ে দাও। ওকে, তো আরেকটি শব্দ কি নেওয়া যেতে পারে? আরেকটি শব্দ হচ্ছে ওকে, কি নেওয়া যেতে পারে আরেকটি শব্দ? লেখো, আবন্ধনে লেখো। আচ্ছা, এটা শেষ করো। ওকে, তার একটি শব্দ, চীনা পরিচিত শব্দ। এখানে বরযাত্রী কে কে? তো প্রথম অবস্থায় অবশ্যই নতুন নতুন যখন আপনারা একজনের সাথে আত্মীয় করবেন, প্রথম অবস্থায় তাকে কি করতে হবে? তাকে আইডেন্টিফাই করতে একটু সময় লাগবে। আচ্ছা, কোথায় জানি দেখেছি। এখন প্রতিদিন কিন্তু দেখতে দেখতে কিন্তু তাকে আর মনে করেন চিনতে সময় লাগবে না। এরকমই আজকে নতুন শিখেছেন, আইডেন্টিফাই করতে একটু সময় লাগবে এবং একটু দূরে। আমি বলে দিচ্ছি ই ও এন উচ্চারণ হচ্ছে ইয়াং, ই ও এন উচ্চারণ হচ্ছে ইয়াং। এই যে এখানে বরযাত্রীটা আছে, এই যে এখানে, তো বরযাত্রীটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ইয়াং। আর সে আসের উচ্চারণ এখানে আমরা লিখে রাখছি, সে আশ একসাথে। আচ্ছা শুভ, এখানে তো তোমার আমরা জানি যে ও এন হইলে তো অ হইতে পারতো, তাই না? অ কেন হইলো না? ও কেন হইল না? আসলে এটা কোনো ইয়া না, এটা এইভাবে চুজ করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তিনটা মিলে তো যখনই এরকম ই ও এন থাকবে, এটাকে ইয়া হিসেবেই নিতে হবে, ঠিক আছে? আর সে আসের উচ্চারণ এখানে আমরা বরযাত্রী হিসেবে পেয়ে গেছি হচ্ছে তালি বসু। এবি শিখি অজয় সঠিক উত্তর দিয়েছেন। ওয়ালিদ খান সঠিক উত্তরের সাথে অর্থ দিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। ওকে, তাহলে উচ্চারণ দুইটা মিলে হয়ে গেল শিয়াম, উচ্চারণ হয়ে গেল শিয়াম। আহমেদ ফয়সাল পারফেক্টলি উচ্চারণ লিখেছেন শিয়াম। très bien। তাহলে শিয়াম মানে হচ্ছে কুকুর। এখন আবন্ধনের শব্দটা লিখো তো। সব মুইসা লেখো, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, অনেক সুন্দর একটা ওয়ার্ড যেখানে আমাদের অনেকগুলি বরযাত্রী আছে। এটার জন্য রাব্বানি ভাইকে স্পেশালি ধন্যবাদ। তো এখানে আমরা তাহলে ডাইন পাশ থেকে শুরু করব বরযাত্রী বের করা। ও একটা বরযাত্রী পেয়ে গেছি, সেটা হচ্ছে এ ও এম। দ্বিতীয় বরযাত্রী পেয়ে গেছি, সমস্যা আছে, এটা পড়ে যাব। ওকে, আএন, আএন এর উচ্চারণ হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে অ। ওকে, আপাতত এতটুকু দেখবো, ঠিক আছে? এরপর এখানে আমি একটা রুলস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে একটা গল্পের মাধ্যমে। একটা গল্প হচ্ছে যখন আপনারা দেখেন যে একটা ও এবং একটা এন উচ্চারণ কিন্তু সবসময় মানে হচ্ছে মনে করেন আমরা আমাদের কমিউনিটিতে দুইজন বন্ধু ব্যবসা বাণিজ্য করবে। দুইজন বন্ধু যথেষ্ট পরিমাণ আপাতত টাকা নেই, তারা দুইজন ভাগে একটা ব্যবসা বাণিজ্য দিয়েছে কম টাকা। তো ও এন দুজনের একটা বিজনেস শুরু হয়েছে। কিছুদিন পরে কি হলো, দুজনের অনেক টাকা হয়ে গেল এবং এক পর্যায়ে মনে হইলো না, তুমি তোমার বিজনেস সামলাবা, আমি আমার বিজনেস সামলাবো। এটা তো খুব ঠিক আছে, এমন এক উদাহরণ দিতেছো যেটা সমাজে অসঙ্গতি ক্রিয়েট করবে। আরো সহজ করে দিচ্ছি, শোনো। বিষয়টা হয়েছে কি, আমি এই জন্যই বলছিলাম যে শেষে থেকে নিয়ে আসাটা দরকার, ঠিক আছে? আমরা একটু আগে কি বলছি যে আমরা শেষে থেকে বরযাত্রীগুলো নিব। তো শেষের প্রথম বরযাত্রীটা কি? ও এক। এবং আমরা কি বলি নাই যে ও এর পাশে যে থাকে সে বাধ্যতামূলকভাবে তার সাথে যুক্ত হবে, এটা কি বলছিলাম?
হ্যাঁ অবশ্যই। তাকে সার্ভ করবে নে, এবং এখানে দুইটা আছে আমাদের, সো বেসিক্যালি সার্ভার হিসাবে দুইটাকে নিতে হবে আমাদের, বুঝতে পারছো? তাহলে দুইটা এন এটার সাথে চলে যাবে, ঠিক আছে? তাহলে দুইটা এন যখন এটার সাথে চলে যাবে, ওই যে বাকি অবশিষ্ট ও রইলো, তার তো আর ওই এন নাই বরযাত্রী ক্রিয়েট করার জন্য, আচ্ছা বুঝতে পারছো? তখন কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে বিষয়টা। এখন একটু দেখো তো তুমি। এখন ঠিক আছে, সেটা হচ্ছে দে ও দো, আর এটা হচ্ছে দোজেন ও এক, সেটা হচ্ছে নে আবন দো। ওকে বলা এখানে কি ভিউয়ার্সরা কি বুঝতে পেরেছেন যে আসলে এই দেখেন এখানে এখানে যদি একটা বরযাত্রী হতে পারতো, কিন্তু বরযাত্রী কেন হলো না? কিছুক্ষণ আগে কিন্তু বলা হয়েছিল যে এই জন্যই পিছন থেকে আপনারা বরযাত্রীগুলো নিয়ে আসবেন। তো একটা বরযাত্রী আমরা পেলাম, বরযাত্রী পাওয়ার পরে কিভাবে পেলাম বরযাত্রী? কারণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, লিস্ট দেখে আমি বরযাত্রী খুঁজে পেয়েছি। এই বরযাত্রীর আগে যে থাকবে সে এটার সাথে যুক্ত হয়ে যাবে বাধ্যতামূলকভাবে, এবং এখানে আমরা দেখতেছি আগে যে আছে সে ডাবল আছে, তো ডাবলই নিতে হবে আমাদের, বুঝলাম না? তাহলে এখানে মে হয়ে গেল। আর এই যে এই এন কিন্তু অলরেডি এটাকে সার্ভ করে ফেলছে, এই ওর সাথে কিন্তু এনটা যুক্ত হতে পারতেছে না, কারণ এই এনটা তো নাই, এন অলরেডি চলে গেছে এখানে, তো এই জন্য এটা হয়ে যাবে ড ওকার, একার ওকার। তাহলে হয়ে গেল কি, এখানে দেখেন বং, তাহলে হয়ে গেল আ ব, আ বং দনে। কি হয়ে গেল? এটা আবন্দনে। আবন্দনে মানে কি? কোনো কিছু পরিত্যাগ করা। আবন্দনে মানে কোনো কিছু ছেড়ে দেওয়া। তো এরকম অনেকগুলো পাবা। ওকে, এই ধরনের আমি আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে জিনা তেরাম ইসলাম বলেছেন আবন্দনে। très bien madame, madame monsieur জাইনা, হ্যাঁ মাদামই হবে। এটা প্রায় একই ধরনের, এটা আপনারা চেষ্টা করতে পারেন, অথবা আরেকটা আছে গুরুত্বপূর্ণ, ভুলে গেছিল। ওকে, তাহলে এটা একই ভাবে আমরা বরযাত্রী দেখব। বরযাত্রী হচ্ছে আ ই। একটু আগে যেমন আমরা দুইটা নন নিয়েছিলাম, এখানে আমরা দুইটা এম একসাথে নিয়ে যাব, তাহলে ম আর হচ্ছে একার হয়ে গেল হচ্ছে মে, আর আগে আছে এস ও, সেটা হচ্ছে সো, তাহলে সো বলা, কারণ এই ওটা কিন্তু এমটাকে পাচ্ছে না, তো ওটা এমটাকে পাচ্ছে না, কারণ সে আগে বরযাত্রী এখানে গঠন করে ফেলছে, ঠিক আছে? তাহলে সোমে। আর পরেরটা হচ্ছে, পরেরটা এখানেও একটা সমস্যা আপনারা খুঁজে পাবেন, সেটা হচ্ছে প্রথমত একটু চেষ্টা করতে পারেন যে এটা কি হইতে পারে উচ্চারণ, এটা কি বরযাত্রী গঠন করবে না বরযাত্রী গঠন করবে না। নরমালি আমরা যে নিয়ম দেখাইছি, আমরা বলছি যে প্রথমে এটা থেকে বরযাত্রী খুঁজে বের করতে হবে, তো সেই টেন্ডেন্সি যদি আমাদের মাথায় থাকে, তাহলে এখানে আমাদের ওএম একটা বরযাত্রী আছে, আবার ই একটা বরযাত্রী আছে, আবার ইএন আর একটা বরযাত্রী আছে, তাই না? এখানে তিন বরযাত্রী হয়ে যেতেছে, কিন্তু না, এই জন্যই বরযাত্রী আইডেন্টিফিকেশনটাকেও একটু ভালো করে বুঝতে হবে। যেমন ধরুন এখানে বরযাত্রী এতগুলা, এই জন্য আমি সবসময় বলি যে বরযাত্রী ডান দিক থেকে নিয়ে আসাটা বেশি ইম্পর্টেন্ট। কেন? দেখেন, প্রথমে হলো যে AIN যখন থাকবে, AI যখন থাকবে, ঠিক আছে, NE যখন থাকবে, NE যখন থাকে, তখন সব সময় এই এটার উচ্চারণটা একটু জফলা টাইপের হবে, তার মানে এটা অলওয়েজ এটার সাথে যাবে ন, এটা সব সময় ন উচ্চারণ হবে, ন সুমেন, ঠিক আছে? এই NE যখন থাকে, তখন এই NE টাইপের সাথে যে এখানে দুটো দন্তান্ন হয়ে যাবে। এরপর আসছে হচ্ছে আমাদের AI, মানে হলো এ, এবং আমরা বলছি যে যখন একটা বরযাত্রী থাকে, বরযাত্রীর সামনে যে থাকে সেটা অটোমেটিক্যালি এটার সাথে অ্যাড হয়ে যায়, তাহলে এই মটা প্লাস এ মিলা কি হয়ে যায়? মে হয়ে যায়, ঠিক আছে? আর এই যে ইএম বা ওএম যেটা আমরা বরযাত্রী ভাবতে পারতাম, এই ম তো অলরেডি এর সাথে চলে গেছে, এই ম তো নাই এখানে, তাহলে এই ওএম কি যুক্ত হতে পারতেছে? পারতেছে না, তো এই কারণে জাস্ট এখানে শুধু নরমাল সো, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? সো মে না সোমেন। সোমেন মানে কি? সপ্তাহ। দেখো, সোমেন মানে হচ্ছে সপ্তাহ। ওকে, তো প্রায় 4-5 জন সপ্তাহ সোমেন উচ্চারণ এবং অর্থ সহ লিখেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শুনুন, এখন আমাদের উচ্চারণের এটা অব্যাহত থাকবে, ঠিক আছে? আমাদের এই বিষয়গুলো অব্যাহত থাকবে। আমাদের আজকে যে সময়টা সেটা ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে, আমি জাস্ট একটু রেকাপিচুলেট করব ভাবি। দেখো, তো উচ্চারণগুলো ফরাসি ভাষায় একটু জটিল, আমরা জানি,
কিন্তু বারবার যদি আমরা দেখতে পারি সেটা কিন্তু অতটা জটিল না। হ্যাঁ, আমরা যে ফর্মুলাটা দিয়েছি প্রথমে আমাদের জানতে হবে যে আ মানে হচ্ছে একটা আকার, পরে জানতে হবে এ মানে হচ্ছে একটা জফলা, শুধু জফলা শুধু জফলা বা শুধু জফলা আকার দিতে পারো, বা এখানে শুধু জফলা জফলা, ঠিক আছে। তারপর ই হচ্ছে রসিকার বা ই, ও হচ্ছে একার ওকার, আর দুই হচ্ছে জফলা রসুকার বা দীর্ঘকার, এটা আপনি প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো নিয়ম অনুযায়ী আমাদের এটা হয় না এরকম যে যে এম এর পরে যদি আমি একটা আ দিই তাহলে এমটা হলো ম আর এটা হলো একটা আকার হয়ে যাচ্ছে না, তখন এটা কিন্তু একটা মা হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি এখানে এটা দিই তাহলে এটা আমি জানি এস মানে হচ্ছে স, এটা আকার হয়ে যাচ্ছে সা। এখন শুভ যেটা আমার মনে হয় যে শুরুতে একটা জিনিস যে আমাদের কেন এই বরযাত্রীটা ভাবার প্রয়োজন হলো, কেন সেটা আগে বুঝতে হবে আমাদের। কারণ হচ্ছে দেখুন একটা জিনিস, যখন আমি একটু বড় শব্দ নিচ্ছি যেমন এম আ ই এস, যখন শব্দটা নিচ্ছি নরমাল নিয়ম অনুযায়ী আমি জানি যে এম এর পরে যদি একটা আ থাকে তাহলে তো এখানে একটা মা হবে, তাই না? তারপরে ই থাকলে এখানে ই হবে, এস থাকলে এটা এস হবে, তাহলে হয়ে যাবে মাইস হয়ে যাবে। কিন্তু এটা একটা ভুল উচ্চারণ, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে মে। এখন প্রশ্ন আসে না যে রমণী একটু আগে যে জিনিসটা বললেন সেটা তো মিলল না এখানে, তখনই যাই আমরা বরযাত্রী নিয়মটা নিয়ে আসলাম যে এখানে কিছু শব্দকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, আর সেই প্রাধান্য হলো যারা বরযাত্রী একটা বিয়েতে প্রাধান্য পায়। তো একটু লক্ষ্য করেন এখানে আমাদের বরযাত্রী হিসেবে আমরা নির্ধারণ করলাম যে আই হচ্ছে আমাদের বরযাত্রী, এখানে আছে আই বরযাত্রী। প্রশ্ন আসতে পারে যে আপনি এটা চিনব কিভাবে এটা যে বরযাত্রী, এজন্য তো লিস্ট দেওয়া হয়েছে, এটা মুখস্থ করা ছাড়া বা ইয়া করা ছাড়া কোনো উপায় নেই। আই তাহলে আমাদের এখানে পাই যেতেছে হচ্ছে আমরা বরযাত্রী পাইতেছি হচ্ছে আই মানে হলো এ। এরপরে আমাদের এখানে অবশিষ্ট রইল হলো ম এবং স, তাই না? এবং আমরা জানি যে বরযাত্রীর বামে যে থাকবে সেটার সাথে যুক্ত হবে, তাহলে কি হয়ে গেল এটা? এটা হয়ে গেল হচ্ছে মে। কিন্তু এই স তো মিস হয়ে গেছে, তখন তো ঝামেলা হয়ে গেল। যারা বলি ভাই বরযাত্রী নিলাম, এই আ নিলাম, কিন্তু এই স তো রয়ে যেতেছে, এখনো তো আমরা সঠিক উচ্চারণে যেতে পারছি না। তখন আমি চিন্তা করে দেখলাম যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায়। তো একটা বিয়ে বাড়িতে কিছু কিছু মানুষ আছে যারা দাওয়াত ছাড়া চলে আসতে চায়, তো সেই দাওয়াত ছাড়া চলে আসা পাবলিক হচ্ছে যে শেষে থাকে সে, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশন আছে এটা আমরা পরে দেখব। তো ধরে নেন যে দাওয়াত নেই, তো এটাকে দাওয়াত বাদ দিয়ে দিলাম, তাহলে যে বিয়েটা সম্পন্ন হয়ে গেল, এটা উচ্চারণ হয়ে গেল মে। এবং মোটামুটি 90% ক্ষেত্রে যখন আ ই এস লাস্টে থাকে সব সময় একার উচ্চারণ হয়। যেমন যখন আমপাফে করি সারা জীবন আ ই এস সারা জীবন একার। সো এই হচ্ছে আমাদের সিস্টেমটা আর কি, ঠিক আছে। সো এইভাবে বরযাত্রী আইডেন্টিফাই করতে হবে, আমাদের বরযাত্রীগুলোকে জানতে হবে। আরেকটা শব্দ নিয়ে আমি শেষ করব আজকের এটা, সেটা হইতেছে যে বরযাত্রীর আরেকটা উদাহরণ দেই, যেমন এখানে লক্ষ্য করেন তো এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণটা তো আমরা জানি নিয়ম অনুযায়ী আমার আগে বরযাত্রী দেখতে হবে। দুইটা বরযাত্রী আছে, আমি ডান দিক থেকে দেখে আসবো, ওয়া, ডান দিক থেকে দেখে আসবো, ওয়া, এটা একটা বরযাত্রী, এই যে ওয়া। তারপর ও এন, এটা একটা বরযাত্রী, এই যে ও এন। তো আমি বরযাত্রীকে অলরেডি খাবার দিলাম, খাবার দেওয়ার পরে কে খাবার দিবে? তার বাম পাশে যে আছে সে, তাই না? তাহলে এখানে ওয়ার বাম পাশে কে আছে? স, তাহলে এটা ওকে খাবার দিবে। ও এন এর বাম পাশে কে আছে? ব, তাহলে ওকে খাবার দিবে ও। তাহলে এখানে আমরা পাইতেছি হলো ব, এখানে পাইতেছি হলো বোম, ঠিক আছে, এখানে পাইতেছি হলো সোয়া। কিন্তু নিয়ম বলে যে এখানে র উচ্চারণ হবে, র উচ্চারণ হইতে হবে, বনসোয়াহ। আপনারা নিশ্চয়ই শুনছেন বনসোয়াহ। তো প্রশ্ন আসে না যারা বাড়ি ভাই তাহলে এটা দাওয়াত পেলো কিভাবে? এখানে একটা সিস্টেম আছে। অনেক সময় একটা বিয়ে বাড়িতে আপনি দাওয়াত পাইছেন, তাই না? তো আপনার একটা বন্ধু বেড়াইতে আসছে, আপনি কি করবেন? আপনার বন্ধুকে একটু নিয়ে যাবেন সাথে, আর যখন গেটে যাবেন তখন আপনি যখন গিয়ে বলবেন যে আমি আসছি, ওই ভদ্রলোক ভদ্রতার খাতিরে আপনার ওই বন্ধুকে ফেরাই দিবে না। তো এই আই আর এর যে সম্পর্কটা সেটা হচ্ছে এরকম, আই আর যখন থাকে, হ্যাঁ হ্যাঁ, যখন এই আই আর এর সাথে থাকে, কিংবা যখন ইউ আর যখন একসাথে থাকে, এই ধরনের জিনিসগুলো যখন থাকে, তখন এই র উচ্চারণ নিতে হয়। সেটা হলো মানে ওই যে
একজন দাওয়াতপ্রাপ্ত আরেকজন না, কিন্তু দুজন বন্ধু একসাথে আসছে, আপনি একজনকে ফিরে দিতে পারবেন না। এটা হচ্ছে শুধু আয়ার এর ক্ষেত্রে আপাতত মনে রাখেন, ঠিক আছে? আয়ার এর ক্ষেত্রে আপাতত মনে রাখেন, এরকম কিছু দাওয়াত ছাড়া লোকজন আরো পাবেন। তো আজকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে একটা শব্দ যখন আমি উচ্চারণ বের করব, কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রায়োরিটি বেশি, সেগুলোকে আগে শনাক্ত করতে হবে। সেই শনাক্তকরণের জন্য আমরা এই লিস্ট ব্যবহার করতে পারি। এই লিস্টটা পুরোপুরি কমপ্লিট না, এখানে আরো কিছু সংযোজন হতে পারে, সেটা পর্যায়ক্রমে আমরা আপনাকে হেল্প করব। বাট এটা এখানে মোটামুটি অনেক শব্দ উচ্চারণ করার আপনাকে উপকরণ এখানে দেওয়া আছে। তো সেটার পাশে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাম পাশেরটা এটার সাথে যাবে, বাম পাশেরটা এটার সাথে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষেরটা উচ্চারণ হয় না, কারণ দাওয়াত নাই। কিন্তু যদি আয়ার থাকে তাহলে এটা হলো আয়ার দাওয়াত আছে, সে সাথে করে বন্ধুকে নিয়ে আসছিল, তাকেও খাবার দিতে হবে। তো এই হচ্ছে আমাদের উচ্চারণের যে ফর্মুলা। এটা আশা করি আজকে ক্লাস আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু 2টা করে লাইভ ক্লাস হবে। সো নেক্সট লাইভ ক্লাস হচ্ছে আপনার আগামী বুধবার। ছোট অ্যানালিসিস আছে করতে। তো আগামী বুধবার আসলে ক্লাস করানো কিন্তু খুব সহজ কাজ না। আমার মনে হয় যে অনেকে ভাবতে পারে যে 1 ঘন্টা দাঁড়িয়ে কথা বলা, আসলে আমরা যে 2 ঘন্টা ক্লাসে মানুষের সামনে ক্লাস করাই, সেখানে আমাদের এত কথা বলতে হয় না। যতটুকু কথা একটা লাইভ ক্লাসে বলতে হয়, যেখানে কেউ নাই, আপনারা শুধু একটা মোবাইল সামনে দাঁড়ায় কথা বলে, এটা মোটেও সহজ কাজ নয়। সহজ কাজ নয় বলেই আমরা প্রসাবেক রাব্বানী অনেক কঠিন কাজকে অনেক সহজতর করেছে, আপনারা খুব ভালো করে জানেন এটা। আমরা এটাকে অব্যাহত রাখবো সুন্দর করে, আমাদের সিজন 2টা আরো বেশি যেন অর্থবহুল হয়, আরো বেশি যেন হয়। এবং আমি এভাবে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আসবো। শুভকে নিয়ে আসার একাধিক কারণ রয়েছে। কারণ হচ্ছে সে খুবই সিরিয়াস বিষয়গুলো নিয়ে এই প্রজেক্টটা পুরো সম্পন্ন হওয়ার একটা উদ্দেশ্য নিয়ে এসে আসছে এখানে। শুধু তাই না, সে অফিওরা ফরমাসিওর একটা প্রোডাক্ট। আমি চাই যে আপনারা তাকে দেখেন যে শুভর মাধ্যমে এটা হয়েছে। সে 3 বছর ধরে 3.5 বছর ধরে সে কেবল ফ্রান্সে, 3.5 বছরে তার এই প্রোগ্রেস হয়েছে। সে যতটুকু করতে পারছে, আজকে গর্বের সহিত বলা যায় যে সে আজকে একটি ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়াশোনা করছে, পাবলিক ইঞ্জিনিয়ারিং স্কুলে, যেখানে চান্স পাইতে অনেক কষ্ট। তো এই জন্য আমি চাই যে এই প্রজেক্টটা খুব ভালো একটা সুন্দরভাবে শেষ হোক। আর আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতা এই কারণে যে আপনাদের মধ্যে যখন উৎসাহটা থাকবে, তখন আমাদের মধ্যেও এটাকে কন্টিনিউ করার, শেষ করার বা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার উৎসাহটা থাকবে। সবাই অনেক ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে দেখেছেন। আবার বুধবার 10টার সময় ইনশাআল্লাহ আমরা চলে আসবো। এভাবে কন্টিনিউ হতে থাকবে। আমাদের একটা কোর্স আমরা রেডি করেছি, সেটা শেষ না হওয়া পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সেফ থাকুন ভালো মানে এই পরিস্থিতিতে। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ইউটিউবে কিন্তু বাই দ্য ওয়ে প্রতিনিয়ত কিন্তু নতুন ভিডিও আসছে। প্রত্যেক সপ্তাহে আমরা 2টা করে নতুন ভিডিও দিচ্ছি। সো ইউটিউবে অবশ্যই যোগ দিবেন। আপনি ইউটিউবে যা লিখবেন হচ্ছে আবেগ রাব্বানী। তো ইউটিউবে যা যখন এটা লিখবেন, তখন দেখবেন নতুন নতুন প্রত্যেক সপ্তাহে 2টো করে নতুন ভিডিও আসছে, কোন রিলেটেড, অর্থ সহ, বাংলা অর্থ সহ, সেগুলোও দেখবেন দয়া করে। মেরসি।